অনেকদিন আগের কথা। রামপুর নামক একটি গ্রামে অনেক গরিব লোক বসবাস করত। তাদের মধ্যে একটি পরিবারে সজীব তার ছোট বোন মিতু এবং মাকে নিয়ে বসবাস করত। কিছুদিন আগে তাদের বাবা কোনো একটি দুর্ঘটনায় মারা যায়। এজন্য তাদের মা তাদের দুজনকে লালন পালন করার জন্য জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে এনে সেগুলো বাজারে বিক্রি করত। আর সেখান থেকে যা টাকা পেত তা দিয়েই তাদের কোনো মতে দিন কাটত। আবার কখনো কখনো কাঠ বিক্রি না হওয়ার কারণে তাদের না খেয়ে থাকতে হতো। এভাবেই তাদের দরিদ্রের মধ্যে দিন কাটত। সবসময়ের মতো আজকেও তাদের মা কাঠ বিক্রি করার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ একটি গাড়ির সাথে ধাক্কা লেগে সেখানে পড়ে যায়। তখন সেখানে রাস্তার পাশে থাকা লোকজন তাদের মাকে হাসপাতালে নিয়ে আসে। এসব কথা যখন সজীব এবং মিতুর কানে যায়, তখন তারা দৌড়াতে দৌড়াতে সেই হাসপাতালে চলে আসে। হাসপাতালের ডাক্তার সজীব এবং মিতুকে দেখে বলে, এই যে শোনো, তোমরা তোমাদের মায়ের কাছে গিয়ে কান্না করো না, আর দূর থেকে অল্প কিছু কথা বলে চলে এসো। তোমাদের মায়ের শরীর অনেক খারাপ, আর তোমাদের মায়ের অনেক রক্তও বের হয়েছে। তোমরা তোমাদের মায়ের সাথে বেশি কথা বলো না, ঠিক আছে? ডাক্তারের কথা শুনে সজীব কান্না না করে মায়ের সাথে কথা বলতে চলে যায়। তখন সজীবকে দেখে তাদের মা বলে, বাবা সজীব, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমি এখন তোমার বাবার কাছে চলে যাব। আমাকে মাফ করে দিও। আমি আর তোমাদের সাথে থাকতে পারবো না, কিন্তু বাবা, আমি সব সময়ের জন্য তোমাদের সাথেই থাকবো। উপর থেকে তোমাদেরকে দেখবো। আমি যাওয়ার আগে তোমার কাছে একটা অনুরোধ করতে চাই। তুমি তোমার ছোট বোনের দেখাশোনা করবে। আর ও তো আমার কাছ থেকে গল্প না শুনে ঘুমাতেই যায় না। তুমি ওকে একটু ভালোভাবে লালন পালন করো, আর নিজের খেয়াল রেখো। মা, তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না। মা, তুমি ফিরে এসো। তোমাকে ছাড়া আমরা কিভাবে থাকবো? বাবাও আমাদের ছেড়ে চলে গেছে, এখন তুমিও আমাদের ছেড়ে চলে গেলে। মা। সজীব এসব বলে কান্না করতে থাকে। এর কিছুক্ষণ পর সজীব সেখান থেকে বাইরে চলে আসে। তখন মিতু সজীবকে দেখে বলে, ভাইয়া, মায়ের এখন কি অবস্থা? মায়ের শরীর এখন ঠিক আছে? হ্যাঁ মিতু, মা ঠিক আছে, কিন্তু এখানে না। মা এখন বাবার কাছে চলে গেছে। সেখানে মা বাবার সাথে খুব সুখেই আছে। মা বলেছে, আমাদের বাবা তো উপরে একা একা থাকছে, তাই আমিও তোমাদের বাবার কাছে চলে যাই। এ কথা বলে মা বাবার কাছে চলে গেছে। আর মা বলে গেছে, মিতু তোমার কাছেই থাক। তুমি মিতুকে ভালোভাবে দেখাশোনা করো। আর এখন থেকে আমি তোমাকে ভালো ভালো গল্প শোনাবো। তুমি আর কান্না করো না বোন। সজীব মিতুকে এসব বলে অনেক বোঝাতে থাকে। এর কিছুক্ষণ পর তারা দুজন তাদের মাকে কবর দিয়ে আসে। তাদের মা মারা যাওয়ার পর তাদের দুজনের মন খুব খারাপ হয়ে যায়। আর ঘরে খাওয়ার মতো যা কিছু ছিল তা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায়। তখন সজীব একা একা বসে ভাবতে থাকে, ঘরে যা খাবার ছিল তা তো সব শেষ হয়ে গেছে। এখন যদি কোনো খাবার না খাই, তাহলে তো না খেতে পেয়ে মারা যাব। দেখি ছোট চাচির কাছে গিয়ে কোনো কিছু পাই কিনা। সজীব এসব কথা ভেবে তার ছোট চাচির কাছে আসে। ছোট চাচি সজীবকে দেখে বলে, আরে আরে, তুই এই নোংরা অবস্থায় কাকে বলে ঘরে ঢুকেছিস? আর তুই এখানে এসেছিস কেন? চাচি, আপনারা তো জানেন মা বাবা দুজনেই কিছুদিন আগে মারা গেছে। এখন ঘরে খাওয়ার মতো কিছুই নেই। মিতু ক্ষুধার জ্বালায় খুব কান্না করছে। তো এখন আমি কি করব? না চাচি, আপনি যদি আমাদের দুই ভাই বোনের জন্য কিছু খাবার দিতেন তাহলে খুব ভালো হতো। যা ভাগ এখান থেকে। তোদের বাবা কি আমাদেরকে টাকা দিয়ে গেছিল যে আমি তোদেরকে খাবার দেব? এসব বলে ছোট চাচি সজীবকে অপমান করে ঘর থেকে বের করে দেয় আর বলে, যদি লজ্জা থাকে তাহলে আর আমাদের বাড়িতে আসবি না। কি বলেছি বুঝেছিস? তখন সজীব মন খারাপ করে ঘরে চলে আসে। সজীবকে দেখে ছোট বোন মিতু বলে, ভাইয়া, আমার জন্য খাবার এনেছো? আমার খুব ক্ষুধা লেগেছে ভাইয়া। আজ 2 দিন হয়ে গেল তুমি আমাকে কোনো খাবার এনে দিচ্ছ না। আমার খুব ক্ষুধা লেগেছে ভাইয়া।
আমার আদরের ছোট বোন, তুমি আর একটু অপেক্ষা করো, তারপর আমি তোমার জন্য খাবার আনবো। তখন সজীব এটা সেটা বলে তার ছোট বোন মিতুকে বোঝাতে থাকে। তারপর সে ঘর থেকে বের হয়ে একা একা নির্জনে বসে ভাবতে থাকে, না, এখন মনে হচ্ছে মায়ের মতো জঙ্গলে গিয়ে কাঠ কাটতে হবে, আর কাঠগুলো বিক্রি করে যা টাকা পাবো তা দিয়েই মিতুর জন্য খাবার আনতে হবে। হ্যাঁ, তাহলে এখন এটাই করি। সজীব এসব কথা ভেবে কুড়োল হাতে নিয়ে যেই কাঠ কাটতে ঘর থেকে বের হবে, তখনই অনেক জোরে ঝড় হতে লাগলো। এসব দেখে সজীব খুব ভয় পেয়ে যায়, কারণ তাদের ঘর একেবারেই ভাঙা ছিল এবং ঘরের উপরের ভাঙা চাল দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। তখন তার বোন মিতু বলে, ভাইয়া, এখন তো অনেক জোরে ঝড় বইছে, আমাদের ঘরের চালের ফুটো দিয়েও তো পানি পড়ছে, আর যদি পানি পড়তে পড়তে ঘর ভরে যায় তখন আমরা কোথায় ঘুমাবো ভাইয়া? মিতু, হয়তো কিছুক্ষণের মধ্যেই ঝড় থেমে যাবে, আর তখন আমাদের ঘুমানোর অনেক জায়গা পেয়ে যাব। এক্ষুনি ঝড় থেমে যাবে। সজীব মিতুকে এসব বলে অনেক বোঝাতে থাকে, কিন্তু কোনো মতেই ঝড় থামছিল না। ধীরে ধীরে তাদের ঘর পানি দিয়ে ভরে যায়। তখন তারা দুজন ঘর থেকে বাহিরে বেরিয়ে আসে। অনেকটা সময় বৃষ্টিতে ভিজার কারণে মিতু অজ্ঞান হয়ে পড়ে যায়। মিতু, বোন আমার, চোখ খোলো, তোমার কিচ্ছু হবে না। আমি এক্ষুনি পাশের বাসার আন্টির কাছে যাচ্ছি, দেখি তাদের ঘরে আমাদের দুজনকে একটু জায়গা দেয় কিনা। তখন সজীব দৌড়াতে দৌড়াতে পাশের বাসার আন্টির কাছে আসে, আর এসে সজীব বলে, আন্টি, মিতুর শরীর অনেক খারাপ, ও বৃষ্টিতে ভিজে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এখন আমাদের দুজনকে কি আপনাদের ঘরে একটু থাকার জায়গা দিবেন? বৃষ্টি শেষ হয়ে গেলেই আমরা চলে যাব। সজীব, আমাদের ঘরে একটু জায়গা নেই, তোকে যে কোথায় থাকতে দিব? আর তোর শরীর যে ভেজা, তোরা আমাদের ঘরে আসলে পুরো ঘরটাই নোংরা হয়ে যাবে। প্রতিবেশী আন্টি সজীবকে বিভিন্ন কথা বলে তাড়িয়ে দেয়। তখন সজীব কান্না করতে করতে তার ছোট বোনের কাছে আসে। তখন সজীব রাস্তার পাশে একটা টেবিল পড়ে থাকতে দেখে, আর তখন সেই টেবিলটির নিচে মিতুকে নিয়ে বসে পড়ে। সেখানে অন্তত কিছুটা বৃষ্টির পানি কম পড়ছিল। তখন সজীব নিজের মায়ের কথা মনে করে খুব কান্না করতে থাকে। মা, তুমি বলেছিলে তুমি সব সময় আমাদের সাথে থাকবে, উপর থেকে আমাদের দেখবে। তুমি দেখো মা, আমরা কত কষ্টে আছি। মিতু বৃষ্টির পানিতে ভিজে একেবারে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেছে, আর এখন আমাদের এই দুঃসময় কেউ আমাদের সাহায্য করতে আসছে না। আমাদের আত্মীয় স্বজনও আমাদের একটুও সাহায্য করছে না। মা, তুমিও আমাদের সাহায্য করছো না। আমাদের কাছে এখন থাকার মতো কোনো জায়গাও নেই, খাওয়ার জন্য কোনো খাবারও নেই। এখন আমরা দুজন কি করব মা? এভাবেই সজীব নিজের মাকে মনে করে অনেক কান্না করতে থাকে। অন্যদিকে মৃত্যুর স্বপ্নে অনেক সুন্দর একটি পরী আসে, আর সেই পরী মিতুকে বলে, মিতু, আমি স্বর্গ থেকে এসেছি, এখানে তোমার মা আমাকে পাঠিয়েছে। তোমরা দুই ভাই বোন অনেক কষ্টে আছো, তাই না? কিন্তু তোমাদের এসব কষ্ট তোমাদের মা দেখতে পারছিল না, এজন্যই আমাকে পাঠিয়েছে। আমি তোমাকে একটা বর দিতে চাই। বলো, তুমি কি চাও? তুমি যেটা চাবে সেটাই পাবে। পরি, তুমি যদি আমাকে কোনো বর দিতেই চাও, তাহলে এমন একটি বর দাও, আমি যা কিছুর মধ্যে হাত দেব তা যেন সোনা হয়ে যায়। সোনা বিক্রি করে আমরা বড়লোক হয়ে যাব, তারপর আমরা সুখে শান্তিতে বসবাস করতে থাকব। আচ্ছা, ঠিক আছে, এই নাও, আমি তোমাকে এমন একটি বর দিলাম, তুমি যে কিছুর মধ্যে হাত দেবে সেটাই সোনার হয়ে যাবে। পরি এসব কথা বলা মাত্রই মিতুর ঘুম ভেঙে যায়। তখন মিতু সজীবকে তার স্বপ্নের কথা খুলে বলে। কিছুক্ষণ পর বৃষ্টিও থেমে যায়। তখন তারা দুজন নিজেদের বাড়িতে চলে আসে। তখন সজীব মিতুকে বলে, আমি জানি না মিতু, তুমি যা বলছো তা সত্যি কিনা। আচ্ছা চলো দেখি তোমার কথা সত্যি হয় কিনা। তুমি আমাদের এই ভাঙা ঘরের মধ্যে হাত লাগাও। দাঁড়াও, আমি এক্ষুনি আমাদের ঘরের মধ্যে হাত লাগাচ্ছি। মিতু সজীবকে এসব কথা বলে। মিতু তাদের ভাঙা ঘরে যখনই হাত লাগালো,
তখনই সাথে সাথে তাদের ভাঙা ঘর সোনার ঘরে পরিণত হয়। এসব দেখে দুজন একেবারে আশ্চর্য হয়ে যায়। তখন তারা দুজন তাদের সোনার ঘরের ভিতর প্রবেশ করে। প্রবেশ করা মাত্রই সজীব এবং মিতু দেখতে পায় তাদের ঘরে অনেক ধন সম্পত্তি পড়ে আছে। এসব দেখে তারা দুজন খুব খুশি হয়ে যায়। সজীব নিজেদের ঘর থেকে কিছু সোনার মুদ্রা নিয়ে সেগুলো বিক্রি করে কিছু খাবার কিনে নিয়ে আসে। এভাবেই তাদের দিন কাটছিল। ধীরে ধীরে মিতুকে পরীর দেওয়া বরের কথা গ্রামবাসী জেনে যায়। তখন কিছু গ্রামবাসী এবং তার সাথে তাদের ছোট চাচিও মিতুর কাছে আসে। এসে বলে, আরে বাহ মিতু, তুমি তো খুব ভালো বর পেয়েছো। যেটার মধ্যে হাত দাও সেটাই সোনা হয়ে যাচ্ছে। তুমি তো একটা কাজ করতে পারো, তুমি সম্পূর্ণ গ্রামটাকে সোনা করে দিতে পারো। এতে গ্রামবাসীদেরও অনেক উপকার হবে। আরে চাচি, আজ তো আপনি আমাদের অনেক ভালো ভালো জ্ঞান দিচ্ছেন যে অন্যকে সাহায্য করলে আমাদের ভালো হবে। আমরা যখন বিপদে পড়েছিলাম তখন তো আপনাদের কাছে কতবার সাহায্যের জন্য গিয়েছিলাম, কিন্তু তখন তো আপনারা কেউ আমাদের সাহায্য করেননি। আচ্ছা যাই হোক, আমরা তো আর আপনাদের মতো না যে অন্যকে সাহায্য করব না। মিতু, তুমি আমাদের সম্পূর্ণ গ্রামটাকে সোনার করে দাও, যাতে আমাদের গ্রামে কোনো গরিব লোক না থাকে আর কারো যেন কোনো ধন সম্পত্তির অভাব না হয়। তখন মিতু সজীবের কথা শুনে সম্পূর্ণ গ্রাম সোনার করে দেয়। গাছপালা, বাড়িঘর, এমনকি নদী নালা পর্যন্ত সোনার হয়ে যায়, যার কারণে গ্রামে পানির অভাব দেখা দেয়। গ্রামের কোনো জায়গায় খাওয়ার মতো পানি ছিল না। ধীরে ধীরে অনেক গ্রামবাসী পানির অভাবে নিজেদের গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যায়। এসব দেখে সজীব এবং মিতু খুব কান্না করতে থাকে। সজীব কান্না করতে করতে মিতুকে বলে, মিতু, আমরা তো গ্রামবাসীর কথা শুনে অনেক বড় ভুল করে ফেলেছি। আমরা তো পুরো গ্রামটাকে সোনার করে দিয়েছি, সেজন্য কোনো জায়গায় কোনো খাওয়ার পানি পাওয়া যাচ্ছে না। পানির অভাবে গ্রামের অর্ধেক লোক অন্য গ্রামে চলে গেছে। এখন আমরা কি করব? এভাবেই তারা দুজন কথা বলতে থাকে। তখন সেখানে সেই পরীটি আসে, যেই পরীটি মিতুর স্বপ্নে দেখা দিয়েছিল। তখন সেই পরীটি সজীব এবং মিতুকে বলে, শোনো সজীব আর মিতু, আমি তোমাদেরকে যেই বরটি দিয়েছিলাম তোমরা সেটাকে ভুল পথে ব্যবহার করেছো। আর তোমরা এটাও ভাবোনি যে গ্রামের মধ্যে কত সমস্যা হতে পারে। পরী, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে। আমাদের গ্রাম আবার আগের মতো করে দিন। আমাদের এত ধন সম্পত্তি লাগবে না। আমরা দুই ভাই বোন কোনো মতে খেয়ে পড়ে বাঁচতে চাই। সজীবের এসব কথা শুনে পরী তাদের গ্রাম আবারও আগের মতো করে দেয়। তখন থেকে সজীব এবং মিতু খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।